ওকে, আচ্ছা, শুরুতে আমরা যে টপিকটা কভার করবো আজকে সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো, সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইটা ভাগে আমরা করাবো। একটা সামান্তরিকে যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে, অর্থাৎ একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুইটা ভেক্টর দিয়ে প্রেজেন্ট করে, ধরো একটা সামান্তরিক এটা, রাইট? সন্নিহিত বাহু কি বলতো? সন্নিহিত বাহু হচ্ছে একটা সামান্তরিকের এই একটা বাহু আর এই একটা বাহু, রাইট? এই বাহুকে প্রেজেন্ট করলাম এ ভেক্টর দিয়ে, আর এই বাহুকে প্রেজেন্ট করলাম কি বি ভেক্টর দিয়ে। গট ইট? তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে? ওকে, তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে, ক্ষেত্রফলকে কি আমরা ডেল দিয়ে প্রকাশ করি ক্ষেত্রফল। তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি বর্গ একক। আচ্ছা, এ ক্রস বি মানে কি বুঝতে পারছো? বলো তো, এ ক্রস বি কি? ক্রস গুণ বা ভেক্টর গুণন। আচ্ছা, তো এই ভেক্টরটাকে আমি ভাই লিখলাম যে 2y প্লাস 3j মাইনাস 5k, রাইট? আর বি ভেক্টরটা দিলাম 3i মাইনাস 2j প্লাস 7k। তাহলে কোশ্চেনটা কি? একটি সামান্তরিকের তাহলে কোশ্চেনটা কি? একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, রাইট? আমি কোশ্চেনটা লিখে দেবো। কোশ্চেনটা কি ক্লিয়ার? ওকে, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? এখন আমরা প্রথমে এই দুটা ভেক্টরকে ক্রস গুণন করব। ক্রস গুণন কিন্তু আমরা অলরেডি শিখেছি, তাই না? তো আমি আবার একটু দেখাই। তাহলে প্রথমে কি করব? এ ক্রস বি করব। এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা কি নেব? আই জে কে, তাই তো? তার পরবর্তীতে আমরা কি করব? প্রথমে কি কাকে দিছি? এ নিছি, তার মানে এতে একক ভেক্টরের সহগগুলোকে আগে আমরা সিরিয়াল ওয়াইজ বসাবো। এখানে এখানে একক ভেক্টর কি কি আছে? আই জে আর কে। তাহলে এ ভেক্টরের আই এর সহগ কি? 2, এখানে 2 দিলাম 2। যে সহগ কি আছে? সরি, যে সহগ কত আছে? 3, তাই তো? আর কে সহগ? হ্যাঁ, রেসপন্স করতে হবে তো, রেসপন্স। হ্যাঁ, ওকে। দেন বি এর নাম্বারগুলো বলো। বি এর ক্ষেত্রে আই এর সহগ কি আছে? 3, এগুলা তো বলতে হবে 3। যে সহগ -2 আর কে সহগ 7, তাই তো? আচ্ছা, তাহলে এটার এখন কি করব? ক্রস গুণ করব। আগে একটু এগুলা একটু সাজিয়ে নিলাম। এখন এটা ক্রস গুণ কিভাবে করব? প্রথমে আমরা আই নিলাম। আয়ের সহগুণকগুলো কি কি? যখন নিব তখন আয়ের কলাম আর আয়ের সারিটাকে বাদ দিব। তাহলে কি কি থাকে? 3 -5 -2 7। আমরা এই দিকে গুণ করব, তাই তো? তাহলে 3 আর 7 গুণ করলে কত হয়? 3 × 7, 3 × 7 সূত্রের -5 × -2 -5 ×
-2, তাই তো? ওকে, তারপরে হচ্ছে যে যখন নিব, যে কমন নেওয়ার আগে কি নিতে হয়? মাইনাস নিতে হয়, তাই তো? যে আগে কি মাইনাস নিতে হয় না? তাহলে মাইনাস। ওকে, মাইনাস যখন নিব তখন কি করব? জের কলাম আর যে সারি বাদ, তাহলে কি কি থাকে? 2 -5 3 -7, তাই তো? এই যে আমরা এখন কি করব? এই সার্কেল করাগুলো মাল্টিপ্লাই করব, কারণ যে নিছি না, আর যে নেওয়ার আগে সবসময় এখানে কি নিতে হবে? মাইনাস নিতে হবে, তাই তো? তাহলে বলো তো গুণফলটা কি হবে? এখানে কত কত গুণ করব? হ্যাঁ, 2 7, এটা তো 2, তাহলে 2 × 7 -5 × 3, ঠিক আছে? ওকে, অলরাইট, দেন লাস্ট ওয়ান। এবার কি নেব? কে। এবার কি নেব? কে। তাহলে আমরা কি নিলাম? প্লাস কে। দেখো আয়ের ক্ষেত্রে কিন্তু, আয়ের ক্ষেত্রে, ওকে, আয়ের ক্ষেত্রে কিন্তু প্লাস, শুধু জের আগে কি নিতে হবে? মাইনাস, আবার কে এর আগেও কি? প্লাস, ঠিক আছে? ওকে, তাহলে কে যখন নিব আমরা, তাহলে কে এর ক্ষেত্রে কি কি বাদ যাবে বলো তো? কে এর ক্ষেত্রে কে এর কলাম আর কে এর সারি, এটা বাদ। ওকে, তাহলে কি কি থাকে? 2 3 3 -2, তাই না? তোমাদের কি দেখতে প্রবলেম হচ্ছে? কে যখন নিলাম কি কি বাদ যাবে বলো তো? যখন নিব বাদ যাবে, আর এদিকে এটা, তাই তো? তাহলে কি কি থাকে? এই সার্কেল গুলা করা থাকে। তাহলে এটা কি নেওয়া যাবে? 3 আর -2, সরি 2 × -2, আচ্ছা, সূত্রে মাইনাস, তাই তো? ভিতরে কি নিতে হয়? মাইনাস, তারপরে এটা 3 × 3, অলরাইট। আচ্ছা, তাহলে ক্যালকুলেট করলে কত হয় বলো তো? আই নিলাম, এটা কত হয়? 21 মাইনাস মাইনাস কে প্লাস, তাহলে মাইনাস কত হবে? 10, তাই না? এটা কি বোঝো নাই? তারপরে যে 14, এই মাইনাস আর -5 3 গুণ করলে কত হয়? না, -5 আর 3 গুণ করলে কত হয়? -15, মাইনাস মাইনাস কি প্লাস, তাই তো? প্লাস কে, এটা গুণ করলে কত হয়? -2 4 -4 আর 3 3 9 -9, অলরাইট। এবার ক্যালকুলেট করি আমরা, তাহলে এটা করলে কত হয়? 11 I, তাই না? মাইনাস এটা কত হবে? 29 -29 J, অলরাইট। আচ্ছা আচ্ছা, আমি এক কাজ করি, এই নিচের লাইনটুকু আমি উপরে লিখি, অলরাইট। তাহলে এটা ক্যালকুলেট করলে হয় হচ্ছে 21 থেকে 10 বাদ দিলে কত থাকে? 11 I -29 J, আর -9 -4 কত হয়? -13 কে। এটা কার ভ্যালু বের হলো বলো তো? এটা কি বের হলো? A ক্রস, ওকে। এবার এটা মান নির্ণয় করে দিলে সমান্তরালের ক্ষেত্রফলটা কি বের হয়ে যাবে। আগে বুঝাইতে পারছি? আগে বোঝো নি? তাহলে এটা মান নির্ণয় করবো কিভাবে? এবার জাস্ট এটার কিভাবে করি আমরা? মডুলাস, ওকে। মডুলাস তো মান নির্ণয়, সো এটা এইভাবে করব, ইকুয়াল মডুলাস অফ আয়ের সহগ স্কোয়ার, মানে কত? 11 স্কোয়ার প্লাস যে সহগ কত? -29 স্কোয়ার প্লাস, অলরাইট। বুঝছো নাকি বোঝো নাই? ওকে, তাহলে এই তো এখন এটা জাস্ট ফুললি ক্যালকুলেট করলে কি অ্যান্সার হয়ে যাবে। তোমার পরীক্ষায় কি আজকে এটা আসছিল? এটা কি সামান্তরিকিত?
মানে মডুলাস আছে মডুলাস। হ্যাঁ ওই তো মডুলাস। হ্যাঁ হ্যাঁ এই তো। এখন তাহলে কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা এখানে ছিল সেটা অ্যান্সার এটা। ওকে তুমি তো তুললা না খাতায়, আমি তো মুছেই দিলাম। ওকে ঠিক আছে, পরেরটা দেখো। এখন এটা কাটটা ছিল যদি সন্নিহিত বাহু দুই দেওয়া থাকে, তাই না? এবার সবসময় যে সন্নিহিত বাহু দেওয়া থাকবে বিষয়টা তা না। সন্নিহিত বাহু দেওয়া থাকবে বিষয়টা কি সেটা না। ওকে এরকম থাকতে পারে, কর্ণ কিন্তু থাকতে পারে, কি সামান্তরিকের কর্ণ। ধরো এটা সামান্তরিক না, সামান্তরিকের দুইটা কর্ণ এভাবে দেওয়া আছে, একটা এটা আর একটা কি এটা। এই কর্ণটা প্রেজেন্ট করছি এ ভেক্টর দিয়ে আর এই কর্ণটা বি ভেক্টর দিয়ে। ওকে লিখে নাও। বুঝতে পারছো? এখন যদি আগের বার কি ছিল, আগের বার কি কি ছিল বলতো? সামান্তরিকের কি ছিল? সন্নিহিত বাহু, তাই না? আর এবার কি? এবার দুটি কর্ণ। আগের বার কি ছিল? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু দেওয়া থাকলে শুধু আমরা কি করব? ভেক্টর দুটি ক্রস গুণ করে মান নির্ণয় করবো, তাই তো? ভেক্টর দুটি ক্রস গুণ করে মান নির্ণয় করব। আচ্ছা এখন যদি ই থাকে, কর্ণ যদি দেওয়া থাকে, তাহলে কিছুই না, আমরা আবার কি করব? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে, সরি ক্ষেত্র সামান্তরিকটির এখন ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি। মানে আগে যেভাবে ক্রস গুণ করে মান নির্ণয় করছো না, এবারও সেটাই করবা, শুধু এটার যে মানটা আসবে তাকে হাফ দিয়ে গুণ করবা। বুঝাইতে পারছে? দেখে নাও। ওকে ওকে তাহলে আমাদের এইখানে সামান্তরিক ক্ষেত্রফল টাইপটা কিন্তু কি কভার হয়ে গেল। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। অলরাইট, তাহলে এটা হচ্ছে কি আমাদের ডান। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ধরো যে একটা ত্রিভুজ, অলরাইট একটা ত্রিভুজ, ত্রিভুজের দুটা সন্নিহিত বাহু দেওয়া আছে আগের মতোই। সন্নিহিত বাহু মানে কি একটা আর একটার সাথে কি লাগানো। ধরো এই দুটা বাহু, দুটা সন্নিহিত বাহু এ দেওয়া আছে আর কি দেওয়া আছে বি। অলরাইট কি দেওয়া আছে? এ এ আর বি, ঠিক আছে? এখন আর এ ভ্যালু দেওয়া আছে হচ্ছে i -2j প্লাস 5k। অলরাইট আর বি দেওয়া আছে হচ্ছে 2i প্লাস 3j প্লাস 2k। ওকে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেনটা আমি যদি এখানে লিখি, কোশ্চেনটা এভাবে লেখা যায় যে একটি ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয়, তুলে নাও তুলে নাও,
ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, হয়েছে? তুলছো? ওকে, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এটা দেখো। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ডেল ইকুয়াল হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি। দেখো একদম সিম্পল। আগের বার আমরা কি করছি, কর্ণ দেওয়া ছিল না, কর্ণ দেওয়ার ক্ষেত্রে যে ফর্মুলা ইউজ করছি ত্রিভুজের ক্ষেত্রে সেম একই ফর্মুলা। বোঝো নাই? বলো তো কি বলছে। একটি সামান্তরিকের যদি দুটি কর্ণ দেওয়া থাকে তাহলে আমরা যে সূত্র ইউজ করে ক্ষেত্রফল বের করেছি ত্রিভুজের ক্ষেত্রে একই সূত্র। হ্যাঁ, কারণ কর্ণের ক্ষেত্রে এই সেম ফর্মুলা ছিল না, হাফ গুণ মডুলাস অফ এ ক্রস বি। ত্রিভুজের ক্ষেত্রেও কি সেম সেম সূত্র ইউজ হবে। আমরা কি করব, এ আর বি ভেক্টর দুটি কি ভেক্টর গুণন বা ক্রস গুণ করব। ক্রস গুণ করার পর মান নির্ণয় করব, মান নির্ণয় করে হাফ দিয়ে কি গুণ করে দেব। বোঝো নাই? না বুঝলে বলো। শিওর? হ্যাঁ, আগেরটাও তো সেমই ছিল তাই না? আর এখানে একক কি লিখবা, সবসময় একক কি লিখবা, বর্গ একক। কি বর্গ একক? রাইট, ওকে। তাহলে এই তো এটা নতুন করে আমি কি ক্রস গুণ করালাম না, কারণ ক্রস গুণ তো তুমি পারো। ওকে, জাস্ট কোশ্চেনটা একটু বুঝে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এটা ক্লিন করে দিব। ওকে, তাহলে এই তো এটা কি ছিল, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, ফিগার কি ড্র করছো? তাহলে আমাদের এখানে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি কভার হয়ে গেল। তাহলে এইখানে আমরা দুটা ক্ষেত্রফল নির্ণয় কিন্তু কভার করে ফেললাম। এখন আমি বাকি যে দুটা বিষয় এখানে লিখে রেখেছি, একটা হচ্ছে ভেক্টর ডাইভারজেন্স আর একটা ভেক্টর কার্ল। একটা ডাইভারজেন্স আর একটা কার্ল। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে দেখা যায় প্রায় প্রতি বছরই আসে। দুইটা সৃজনশীল যদি আসে, সৃজনশীল যদি দুইটা আসে তার মাঝে কি ডাইভারজেন্স আর কার্ল কি পাওয়ার সম্ভাবনা এবার খুবই বেশি। ওকে, তাহলে ডাইভারজেন্স আর কার্ল যদি বুঝতে চাই আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, ভেক্টর গ্রেডিয়েন্ট। ভেক্টর গ্রেডিয়েন্ট, ভেক্টর গ্রেডিয়েন্টকে এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি? এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এটাকে একটু বড় করে লিখবো, এটা কি ভেক্টর গ্রেডিয়েন্ট। ওকে, এটা একটু মুখস্থ রাখতে হবে। সো এটা কিভাবে প্রেজেন্ট করে, এটাকে এইভাবে প্রেজেন্ট করে ddx of I plus ddy of j plus d dz কে একটু লিখে নাও। হ্যাঁ, ওকে, এটা কি ভেক্টর গ্রেডিয়েন্ট। সো ভেক্টর গ্রেডিয়েন্টটা ভেক্টর গ্রেডিয়েন্ট এইটা হচ্ছে তোমার একদম মুখস্থ রাখতে হবে সবসময়, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এইখানে ডাইভারজেন্স আর কার্ল যদি আমরা শিখতে চাই আমাদের আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। কি শিখতে হবে? নাম শুনছো আগে? ডিফারেন্সিয়েশন নাম শুনছো? হ্যাঁ, ওই ডিফারেন্সিয়েশনই তো তোমার আর কি অন্তরীকরণ। আচ্ছা, সো এইটার এই ডাইভারজেন্স এবং কার্ল এই দুইটা শিখতে চাইলে আমাদের কি শিখতে হবে? অন্তরীকরণ। কি অন্তরীকরণ? বুঝাইতে পারছে? কি শিখতে হবে? তাহলে চলো অন্তরীকরণের বেসিকটা একটু আগে জানা যাক। রাইট, সাথে সাথে কিন্তু কি খাতায় লিখতে হবে। দেখো অন্তরীকরণে কিছু ফর্মুলা আছে।
ddx of x to the power n। ওকে, তাহলে x to the power n কে যদি এই ddx মানে কি, নিচে কি আছে, নিচে কি ddx আছে না, নিচে কি আছে x, তার মানে এই ফাংশনটা কার ফাংশন, x এর ফাংশন। তার মানে আমরা শুধু কি কাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো x কে। যদি এখানে y থাকতো তাহলে কাকে ডিফারেন্সিয়েট করতাম, y কে। যদি এখানে x z থাকতো তাহলে কাকে ডিফারেন্সিয়েট করতাম, z কে। মানে এই নিচে যেটা থাকবে আমরা শুধু ওটাকে কি ডিফারেন্সিয়েট করবো বা ওটা ফর্মুলা ফেলবো। এখন তার মানে আমি শুধু একটা দিয়ে লিখে দিচ্ছি, শুধু d/dx দিয়ে লিখে দিচ্ছি, এগুলো সব কিছুর জন্য কি অ্যাপ্লিকেবল, ওকে, সব চলকের জন্য। তাহলে এটা ফর্মুলা হচ্ছে d/dx ইন্টু x টু দি পাওয়ার n। এটা ফর্মুলা হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার সামনে চলে আসবে, দেন পাওয়ার থেকে 1 কি হবে, মাইনাস হবে। বোঝো নাই? বলো তো কি বলছি। ইন্টু x টু দি পাওয়ার n, মানে x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার থেকে 1 কি মাইনাস হয়। এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল কিভাবে লেখা যায়, ধরো d/dx x টু দি পাওয়ার কত দিলাম, 5 দিলাম, তাহলে এটা কি হবে বলো তো। মানে এটা কি পাওয়ার কি ছিল, n ছিল না, nটা কি সামনে চলে আসছে, তাহলে এখানেও কি 5টা কি সামনে চলে আসবে। হ্যাঁ, 5 সামনে চলে আসলো। না, এটা ডিফারেন্সিয়েশন, লগ আলাদা একটা অপারেটর। ওকে, আর পাওয়ার থেকে সামনে চলে আসে আর কি যে মান থাকে তার চেয়ে 1 কি মাইনাস হয় না, তাহলে এখানে কি হবে, 5 সামনে আসলো, আবার 5 থেকে কি 1 মাইনাস হবে। বোঝো নাই বোধ হয়, শিওর? ওকে, তাহলে এটাকে এভাবে লেখা যায় 5x টু দি পাওয়ার 4। আমি শর্টকাট ওয়ে বলি, যদি এরকম যদি থাকতো x টু দি পাওয়ার 10, 10টা সামনে আসতো আর এখানে কি হয়ে যেত 9। বুঝতে আসো না তুমি, মনোযোগ দৌড়াদৌড়ি করতেছে, মনোযোগ এই জায়গায় দাও। এটা কত 10, 10টা কি সামনে চলে আসে আর 10 এর থেকে 1 মাইনাস করলে কত হয় 9। যদি এটা হইতো ddx of x to the power 15, এটা কি হবে বলো। 1 মানে কি 14, বোঝো নাই? ওকে, এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, মানে একদম বেসিক ডিফারেন্সিয়েশন, বেসিক এটা। আচ্ছা, এখন ধরো আমি এটা লিখলাম যে এটা তো ফর্মুলা, ফর্মুলা কি লিখছো, এটা যদি দেই ddx of y to the power 5, এটা কত হবে, 5 ইন্টু কেন এখানে কি x y 4 হয়েছে, হয় নাই। কেন হয় নাই, আমি প্রথমেই বলছিলাম নিচে যেটা থাকে ওইটাকে ডিফারেন্সিয়েট করবো, নিচে কি আছে আর এখানে কি আছে, তার মানে y কে x এর সাপেক্ষে কি অন্তরীকরণ করা যাবে না, তার মানে এই টোটালটার মান কি হবে 0। বুঝাইতে পারছে? যদি এটা যদি দিতাম যে, যদি এটা দিতাম y টু দি পাওয়ার 5, এবার ঠিক আছে 5টা সামনে আসবে আর y টু দি পাওয়ার কি হয়ে যেত 4 হয়ে যেত। না বুঝলে বলো, শিওর? ওকে, তাহলে এটা কি হবে বলো তো, dy z টু দি পাওয়ার 4 কি হবে 0, কারণ কি এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, y, কিন্তু z আছে। ওকে, আচ্ছা, তাহলে এই লিখে না একটা এক্সাম্পল, এটা করো তো ddx of x টু দি পাওয়ার 9, এটা করো।
কত হবে মুখে মুখে বলা যায়? হয়েছে? কত হয়? 8। ঠিক আছে, যদি এখানে ই দিতাম p⁴ দিতাম, 0, কারণ এখানে যা আছে তাই। কিন্তু এখানে p থাকলে কি হতো? 4 p⁴ কত? 3 নাকি? আচ্ছা, যদি এইরকম যদি দেই ddx অফ y x⁴, এবার x ও আছে y ও আছে, তাহলে কি করব? এবার দেখো এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? এই নিচে কি আছে? x, তার মানে কার সাপেক্ষে করতে হবে? আর এইখানে কি থাকতে হবে? x থাকতে হবে। কিন্তু এবার x ও আছে, সাথে কি আছে? y ও আছে। যদি শুধু y থাকতো আমরা কি লিখতাম? 0। শুধু y থাকলে কি লিখতাম? কিন্তু x আর y কি দুটাই আছে, তাহলে এবার কি হবে? এবার কি করব? x টা এদিকে রেখে y টা আগে এদিকে নেব, একটু সাজায় নিব। তাহলে y টা আগে সামনে দেই, তাহলে y এখানে আসলো, তাহলে কি হয়? d/dx x⁴ কি 4। হ্যাঁ হ্যাঁ গেল। দেন আমরা কি করব? এবার x⁴ কে ডিফারেন্সিয়েট করলে কি হয় x এর সাপেক্ষে? 4x 3, আর সামনে কি ছিল? y, টা এখানে থাকবে। শেষ। না বুঝলে বলো। শিওর? ওকে, যদি এরকম থাকতো যে d/dy ইকুয়াল x² y³ z, এটা কি করব? এটা কার সাপেক্ষে করতে হবে? এটা কার সাপেক্ষে করতে হবে? y সাপেক্ষে। কিন্তু এখানে কি x y z, তাহলে কি করতে হবে এখন? y টা ডানে রেখে বাকি সব কি বামে পাঠাই দেবো। তাহলে একটু সাজায় নেই, x² z d/dy। হ্যাঁ, তাহলে এটা কি হবে? x² ইন্টু z ইন্টু 3টা কি সামনে আসবে, তাই তো? 3y²। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, এই তুলে নাও, তুলে নাও, না তুলে তো মনে থাকবে না। না এইটা এটা এটা না, টোটালটা। হ্যাঁ টোটাল, এইটা তো কোশ্চেন, আর এটার অ্যান্সার তো এটা। একটা বিষয় দেখো, যে যদি এইরকম থাকে, এটা তো আমরা দেখলাম যে একটা ফাংশনের মাঝে একের অধিক যদি আসে তাহলে কিভাবে করে। যদি এরকম থাকে d/dx ইন্টু কি x, এটার মান কত? 1। d/dy y, এটার মান কত? 1। ধরো d/dz ইন্টু কি z, এটার মান কত? 1। না বুঝলে বলো। মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলবে, যদি শুধু ওটাই থাকে, পাওয়ার যদি না থাকে, তাহলে তার মান কি হয়? তার মান কি হয়? 1 হয়। সবগুলাই সেম। হ্যাঁ, মানে আবার হ্যাঁ, পাওয়ার না থাকলে কেন হয় দেখো, ধরো y এর উপর পাওয়ার কত আছে? 1 আছে। পাওয়ারটা কি সামনে চলে আসে 1, আর পাওয়ার থেকে 1 কি হয়? মাইনাস হয়। তাহলে কি হয়? 1 y² কত হয়? 0। আর কোন সংখ্যার উপরে যে 0 থাকে তার মান কত? 1। এই জন্য এগুলোর মান কি হয়ে যায়? 1 হয়ে যায়। তুলে নাও এগুলা। তাহলে আমাদের এই বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায়, আমরা এখন দেখবো হচ্ছে ভেক্টর ডাইভারজেন্স। আর এটা কি? ভেক্টর গ্রেডিয়েন্ট। ভেক্টর গ্রেডিয়েন্টের কাজ কি? না, এটা না। ভেক্টর গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করা। বুঝাতে পারছে? আচ্ছা, এখন ডাইভারজেন্স এটা মনে রাখবা। ডাইভারজেন্স এটা মনে রাখবা কি?
ডট, ডাইভারজেন্স হচ্ছে ডট গুণ, আর কার্ল মানে হচ্ছে কি ক্রস গুণ, ঠিক আছে? কার সাথে ক্রস গুণ? এটার সাথে ক্রস গুণ। ধরো এই একটা ভেক্টর দিছি যে এটা এটা কি তোলা হয়েছে, তুলছো? ধরো এই একটা ভেক্টর, এই ভেক্টরটা আমি দিয়ে দিছি হচ্ছে 3x² y i প্লাস y³ z² j প্লাস 3x³ y⁴ k। ওকে, এটা কি একটি ভেক্টর, আর কোশ্চেন হচ্ছে এই ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করো। ওকে, বুঝাইতে পারছি? কোশ্চেন তুলে নাও। তাহলে এখানে কি এই ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করতে হবে, আর এখানে আমি মনে রাখার জন্য কি বলছি, ডাইভারজেন্স মানে কি ডট গুণন। কি গুণন? ডট। ডট গুণটা কার সাথে করব? গ্রেডিয়েন্টের সাথে করব। কার কার ডাইভারজেন্স নির্ণয় করতে বলছি? এই ভেক্টরের। তাহলে এই ভেক্টরকে এই ভেক্টর গ্রেডিয়েন্টের সাথে কি করব? ডট গুণন করব। কি গুণন? কেন? কারণ ডাইভারজেন্স মানে মনে রাখতে বলছি কি গ্রেডিয়েন্টের সাথে ডট গুণ। মনে থাকবে? তাহলে আমরা কি করব এখন? এই গ্রেডিয়েন্টের সাথে ডট গুণ করব। আচ্ছা, এই ডট গুণটা কিভাবে করব? এ ভেক্টর গ্রেডিয়েন্ট ইনটু এ ভেক্টর। অলরাইট, ওকে। এখন মানটা আগে লিখে নেই, এই মানটা এখানে লিখবো। বুঝতে পারছো? বাস মানটা লিখতেছে আর কি। আর দেন এ ভেক্টরটা এখানে লিখবো। এ ভেক্টর কি কি আছে একটু বলো তো? এই ভেক্টরটা কি কি আছে একটু বলো? 3x² yi y³ j প্লাস x³ 4 ইন্টু কি কে, তাই তো? ঠিক আছে, ওকে। এখন আমরা কি করবো? জাস্ট ডট গুণ। আর ডট গুণের নিয়ম কি বলো তো? আয়ের সহগ কি গুণ করা, তাই না? মনে আছে? মনে না থাকলে বলো। দুইটা এই ভেক্টরের আয়ের সহগ, এই ভেক্টরের আয়ের সহগ গুণ করবো। এই ভেক্টর যে সহগ, এই ভেক্টর কি যে সহগ গুণ করবো, তাই তো? বীজগণিতিক গুণ। মনে নাই করাইছি না এগুলা? আজকেই তো করছো, আজকে এইটা বলছিল। ওকে, তাহলে এটা কিভাবে করবো এখন? তাহলে এখানে আয়ের সহগ কে আছে? এখানে আয়ের সহগ কি আছে? এ কেন হবে? এখানে আয়ের সহগ d/dx আছে না? তো ওইটা লেখো d/dx। আর এখানে আয়ের সহগ কে আছে? 3x² y। এই তো, এই দুইটা গুণ করে দিলাম, প্লাস এখানে যে সহগ কে আছে? dy dy। আর এখানে যে সহগ কে আছে? y³ z², ঠিক আছে? প্লাস এখানে কে সহগ কে আছে? dz। আর এটা আছে 3x³ y⁴। না বুঝলে বলো। বোঝো নাই মনে হয়? মানে নর্মাল বীজগণিত গুণ করছে, মানে ভেক্টরের ডট গুণ করছে। ওকে, এবার দেখো তো এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে? তার মানে x বাদে যা আছে সব কি সামনে নিয়ে আসবো। তাহলে 3y tdx অফ x², ঠিক আছে? প্লাস এটা কার সাপেক্ষে করতে বলছে? y। তার মানে y বাদে যা আছে সামনে নিয়ে আসো। ওকে, প্লাস এটা কার সাপেক্ষে করতে বলছে?
জেড এর সাপেক্ষে। এখানে কি জেড আছে, তার মানে এটা কি হয়ে যাবে, মনে আছে? আচ্ছা তাহলে আমরা এটা করে ফেলি। 2 আছে, 2টা কি সামনে আসবে, 2 সামনে এসে 3 সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 6y। আর দেখো এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার থেকে কি 1 মাইনাস হয় না, তাহলে 2 মাইনাস 1 মানে কত 1, তার মানে এটা কি লেখা যায় 2x লেখা যায় না? বুঝতে পারছো না মনে হয়? মনোযোগ কি অন্য জায়গায়, এখানে আছে। ওকে, তাহলে 2টা সামনে আসলে 2 আর 3 গুণ করলে কত হয় 6, আর শুধু কি x থেকে যায়, তাই তো? বুঝছো x কিভাবে হইলো বলো তো? x এর সাথে যে x যেটা যায় x এর পাওয়ারটা এখানে এসে কত 6, আর পাওয়ার কত ছিল 2 থেকে 1 মাইনাস করলে কত হয়, পাওয়ার কত থাকে 1 থাকে, 1 দেওয়া আর না দেওয়া তো একই কথা। ক্লিয়ার হতে হবে এগুলো। এটা কত হবে বলো, কি এটা তো 3 y টু দি পাওয়ার 3, তাহলে টোটাল, হ্যাঁ তাহলে কত হয় 3 একেবারে সামনে দিলাম 3 জেড স্কোয়ার স্কোয়ার। বোঝো নাই, না বুঝলে বলো। এই তো এটা ডাইভারজেন্স, হ্যাঁ হ্যাঁ ওই ফর্মুলা তো লেখা ছিল তাই না, না বুঝলে বলো। ওকে, কোশ্চেনটা আমি একটু যদি আর একটু বর্ধিত করি, এই পর্যন্ত কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এতটুকু, 3 থেকে 1 মাইনাস করলে কত থাকে 2, এই যে ফর্মুলা লেখা আছে দেখো, হ্যাঁ ওই যে দেখো লেখা আছে x টু দি পাওয়ার n। ওকে, তাহলে এই যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু কি এতটুকু। ওকে, এবার কোশ্চেনটা এরকম হইতে পারে যে, কোশ্চেনটা এরকম হইতে পারে -1 3 -4 বিন্দুতে কি লিখছি, -1 3 -4 বিন্দুতে এ এর ডাইভারজেন্স নির্ণয় করো। মানে এত, এইটা যদি না হইতো এতটুকু অ্যান্সার কি এটা। এবার আমরা কি একটা কার্তেশিয়ান উল্লেখ করে দিছি, একটা স্থানাঙ্ক উল্লেখ করে দিছি। এই যে প্রথমে যেটা আছে এটা এক্স এর মান, এটা কার মান ওয়াই এর মান, আর পরে যেটা আছে এটা কার মান জেড এর মান। আগে বুঝাইতে পারছে? তখন তুমি কি করবা, এইভাবে পুরোটা করার পরেই যে মানটা আসবে, যে ভ্যালুটা আসবে ওইখানে এই এক্স ওয়াই জেড এর মানটা কি করবা বসাই দিবা। বোঝা নাই আমার কথা, না বুঝতে বলো। মানে এতটুকু যদি না থাকতো, যে শুধু যে এটা থাকতো এ এর ডাইভারজেন্স নির্ণয় করো, তাহলে আমরা এতটুকু করে কি লিখতাম অ্যান্সার লিখে দিতাম। কিন্তু আমার কোশ্চেন এবার কি অ্যাড করছি, একটা বিন্দু দিছি যার প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, তারপর একটা তার মান জেড এর মান। তাহলে এই বিন্দুতে এই ভেক্টরের ডাইভারজেন্স কত, তাহলে প্রথমে কার মান এক্স এর মান, তাহলে এক্স এর মান কত দেওয়া আছে -1, মাইনাস কেন বলো না, এই ভেক্টর এক্স এর মান কত দেওয়া আছে -1, তাহলে এক্স এর মান কত বসাবো 1, ওয়াই এর মান কত দেওয়া আছে 3, তাহলে ওয়াই এর মান কত বসাবো 3, আর জেড এর মান কত দেওয়া আছে -4, মানে মানগুলো এখানে বসাই দিব, তাই ফাইনালি মানটা বসাই দিলে 6। ওয়াই এর মান কত আছে বলো তো 3 গুণ 3, এক্স এর মান কত দেওয়া আছে -1 প্লাস 3, জেড এর মান কত দেওয়া আছে -4 স্কোয়ার ইন্টু ওয়াই এর মান কত 3। দেন এটা ক্যালকুলেট করলে যে মানটা আসবে ওটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার, না বুঝতে বলো এখনো? ওকে, আচ্ছা এখন ধরো এটা তো অ্যান্সার, এটা তো কি তোলা হয়ে গেছে, এটা তোলা হয়েছে, তোলো। তাহলে এটা কি দেখলাম আমরা, এটা কি দেখছি ডাইভারজেন্স, অ্যান্সার না, এটা কি ডাইভারজেন্স। এখন বাই এনি চান্স এই ডাইভারজেন্সের মান, ধর মানগুলো বসিয়ে ডাইভারজেন্সের মান যদি আমরা
ডাইভারজেন্সের মান যদি আমরা কি পাই 0 পাই, কি ধরো এই মানগুলো বসানোর পর ডাইভারজেন্সের মান কত আসলো 0, তাহলে ডাইভারজেন্সের মান যদি এনিওয়ে 0 আসে তাহলে বলতে পারি এই এ ভেক্টরটি সলিনয়েডাল। ওকে, ডাইভারজেন্সের মানটা যদি কি ক্যালকুলেট করে কি আসে 0 আসে, তাহলে বলতে পারবো এই এ ভেক্টরটা কি সলিনয়েডাল। ওকে, তাহলে আমি এর উপরে ক্লিন করে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যদি ডাইভারজেন্স, মনোযোগ দাও এদিকে, ডাইভারজেন্স 0 হলে কার ডাইভারজেন্স 0, এ ভেক্টর ডাইভারজেন্স 0 হলে এ ভেক্টরটি সলিনয়েডাল। ক্লিয়ার? ওকে, এটা জাস্ট মনে রাখো যে কোশ্চেন এইভাবে করে যে এ ভেক্টর ডাইভারজেন্স নির্ণয় করো এবং ভেক্টরটি সলিনয়েডাল কিনা যাচাই করো। আগে বুঝাইতে পারছে? মানে কি বলবে, এ ভেক্টর ডাইভারজেন্স নির্ণয় করতে হবে এবং ভেক্টরটি সলিনয়েডাল কিনা সেটা যাচাই করো। আবার যদি কোশ্চেন শুধু নিচের কোশ্চেনটা করে যে এই ভেক্টরটি সলিনয়েডাল কিনা, সেই ক্ষেত্রেও আমাদের সেম প্রসিজিওরে কি অবলম্বন করতে হবে। বুঝছো না? মাথার উপর দিয়ে গেছে? না বুঝলে কি বলতে হবে। হ্যাঁ, 100 বার না বুঝলে আমি 100 বারই কি বুঝাই দেবো। বুঝাইতে পারছি? ক্লাস কি বিরক্ত লাগতেছে, বোরিং লাগতেছে? তাহলে তুলে নাও এটা যে কন্ডিশন দিলাম। ওকে, তাহলে আমাদের ডাইভারজেন্স হয়ে গেল। তাহলে আমরা এই সেম প্রবলেমটা দিয়ে কার্ল দেখব। ধরো সেম এ ভেক্টরটাই থাকবে, শুধু এটা ডট গুণ ক্রস গুণ করে দিলে কি হয়ে যাবে, কার্ল হয়ে যাবে। বোঝো না আমার কথা? ডট গুণ করলে কি ডাইভারজেন্স, মাত্র কার্ল। ঠিক আছে, তাহলে এর কার্ল নির্ণয় করো। কার্ল নির্ণয় করো এবং ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা, ভেক্টরটি কিনা যাচাই করো। ওকে, তাহলে আগেরটা কি সলিনয়েডাল কিনা যাচাই করো, আর এটা ঘূর্ণনশীল কিনা। বুঝাইতে পারছি? এই ক্ষেত্রে যদি এই দুটা ক্রস গুণফল যদি 0 আসে তাহলে কি হবে, অঘূর্ণনশীল। আর ক্রস গুণফল যদি নট ইকুয়াল 0 আসে তাহলে কি হবে, ঘূর্ণনশীল। তাই ক্রস গুণ করবো আমরা এখন। হ্যাঁ, আগে একটু অ্যাসিস্ট করতে হবে। ঠিক আছে, অ্যাসিস্ট মানে কি বুঝছো, সাহায্য করতে হবে। দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা এবার কি নির্ণয় করবো, কার্ল। তাহলে কার্লের ক্ষেত্রে কি বলছি, ক্রস গুণ, তাই তো? ক্রস গুণের ক্ষেত্রে প্রথমে আমরা কি নিব, আই নিব, যে আর কি নিলাম, কে, তাই না? ওকে, তাহলে এই যে ভেক্টর, এটা কি ভেক্টর গ্রেডিয়েন্ট না? এটার মান কত, এটা তো মুখস্থ রাখতে হবে। dxi প্লাস ডি বাই ডি ওয়াই জে প্লাস ডি বাই ডি জেড কে। গট ইট? এটা তো ফিক্সড, মুখস্থ রাখতে হবে। ধর কার্ল ডাইভারজেন্স যদি নির্ণয় করতে বলে, তোমার এটা কিন্তু দেওয়া থাকবে না, এটা কি করতে হবে, মুখস্থ। এটা কি লিখে নাও, মুখস্থ। ওকে, আচ্ছা, তাহলে এখানে প্রথমে কাকে দিছি, গ্রেডিয়েন্টকে দিছি না? গ্রেডিয়েন্টে আয়ের সহগ কত আছে? হ্যাঁ, ডি বাই ডিএক্স আছে। প্রথমে কাকে দিছি, গ্রেডিয়েন্ট দিছি না, তার মানে আয়ের সহগ নিতে হবে। গ্রেডিয়েন্ট আয়ের সহগ কত আছে, ডি বাই ডিএক্স। যে সহগ কত আছে, ডি বাই ডিওয়াই কত, ডি বাই ডিজেড, তাই তো? আর এখানে দেখো কার্ল বের করতে বলছে, এ কার্লটা কার বের করতে বলছে, তাহলে এ ভেক্টরে আয়ের সহগ কত,
এই ওয়াই কেন 3x স্কোয়ার ওয়াই, এটা বলতে হবে না 3x স্কোয়ার ওয়াই, আর জে সহগ স্কোয়ার, আর কে সহগ y টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমরা ক্রস গুণ করব। ক্রস গুণ কি শিখছি না ক্লাসের শুরুতেই? তো ক্রস গুণ শিখলাম, তাই তো, আগেও শিখছি। তাহলে এটা দেওয়ার প্রয়োজন নাই, সরি। তাহলে প্রথমে আমরা কি নেব? আই নিব। প্রথমে কি নিতে হয়? আই। প্রথমে আইটা নিলাম, নেওয়ার পরে এই এই কলাম আর এই সারি বাদ, তাই তো। তাহলে কি কি থাকে? ডি বাই ডি ওয়াই, আর এইটা থাকে, তাই না? বোঝো নাই? আমি কিন্তু এখানে করতে দিব, এটা করাচ্ছি যে। তাহলে যখন আমরা কি আই নিলাম, তো এটা বাদ এটা বাদ, তাহলে কি থাকে? ডি বাই ডি ওয়াই, এটা আর এটা গুণ, সূত্রের মাইনাস, বলো কি হবে? ডি বাই ডি জেড। ঠিক আছে, এটা শেষ। সূত্রের মাইনাস, এই যে মাইনাস জে নিতে হয়, মাইনাস জে নিতে হয় না? তাহলে মাইনাস জে যদি নেই, তাহলে এবার কোনটা বাদ? এটা আর এটা, যেগুলো সার্কেল দিচ্ছ ওইগুলো থাকবে। এবার থাকবে হচ্ছে এটা থাকবে, এটা থাকবে, এটা আর এটা, তাই তো। তাহলে এটা গুণ করলে কত থাকে? ডি বাই ডি এক্স 3x কিউব ওয়াই টু দি পাওয়ার 4 সূত্রের মাইনাস, এবার এটা গুণ করো, ডি বাই ডি জেড 3x স্কোয়ার ওয়াই। ক্লিয়ার? বুঝতে প্রবলেম হচ্ছে? নিচে আবার কে নিব? কি নেব? কে প্লাস কে। কে এর ক্ষেত্রে কোনটা কোনটা বাদ বলো? কে যখন কে নিছি তখন কোনটা কোনটা গুণ করব? হ্যাঁ, হ্যাঁ, ইন্টু সাবাস ওয়াই 3x স্কোয়ার ওয়াই। ক্লিয়ার? ওকে, এবার জাস্ট আমরা মানগুলা বের করে ফেলবো, দ্যাটস ইট। মানে ওই যে ডিফারেন্সিয়েশন শিখেছি না তোমাকে, এই তো। তাহলে এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? এই আই কেন? ওয়াই। তাহলে এটা আই তো আছে, তাহলে ওয়াই বাদে যা আছে সব কি সামনে দেব। তাহলে কি লেখা যায়? 3x স্কোয়ার এক্স কিউব, আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ইন্টু 4 ওয়াই কিউব, তাই তো। বোঝো না মনে হয়? বুঝছো? আচ্ছা, দেন এইটা মাইনাস, এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে? হ্যাঁ, যে সাপেক্ষে। এটা বলতে এত টাইম নাও কেন? যে সাপেক্ষে। তাহলে আর যে ছাড়া যা আছে সব সামনে নিব, ওয়াই কিউব, আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2z, তাই তো। মনে আছে? মাইনাস জে, এটাকে করলে কি হবে? এটা কার সাপেক্ষে করতে বলছে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স বাদে যা আছে সব সামনে নিলাম, ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু, আর এক্স কিউবকে করলে কত হয়? 3x স্কোয়ার মাইনাস, এটা কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। এখানে কি জেড আছে? এটা কার সাপেক্ষে? ডি ডি জেড ইন্টু 3x স্কোয়ার ওয়াই। 0, সাবাস। ওকে, প্লাস কে কার সাপেক্ষে? 0, সাবাস। মাইনাস কত হবে বলো? আর 3x স্কোয়ার তো সামনে আসবে, তাহলে শুধু কি হবে? 3x স্কোয়ার। তার মানে এটা যদি এখন একটু ক্যালকুলেট করি তাহলে এভাবে লেখা যায়, আই হচ্ছে
4 আর 3 গুণ করলে কত হয় 12 কিউব ওয়াই কিউব, হ্যাঁ আচ্ছা মাইনাস 2 ওয়াই কিউব জেড আর হচ্ছে মাইনাস জে, এটা লিখলে কত হয়, আচ্ছা এটা যেহেতু আর কিছু না এই ডিরেক্ট লিখি, এই 3 মাল্টিপ্লাই করলে কত হয় 9 হয় না, 9 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 আর এ দেখো এটা কি 0 মাইনাস না, মাইনাস আর প্লাস মিলে কি হবে মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু কি কে। ক্লিয়ার? না বুঝলে বলো। তাহলে এটা কি বের করলাম কার্ল, এবার কি বের করছি কার্ল, কোন বিন্দুতে কার্ল বের করতে বলছি -1 3 -4 এই বিন্দুতে কি কার্ল নির্ণয় করতে বলছে। এখন এইখানে কি আছে দেখো এক্স ওয়াই জেড আছে না, এবার এক্স ওয়াই জেড, এক্স এর মান কত -1, ওয়াই এর মান 3 আর জেড এর মান -4, তাহলে এক্স ওয়াই জেড এর মান এখানে কি বসায় দিব, বসিয়ে দিয়ে যদি নট ইকুয়াল কত 0, ধরো এটার মান আসছে, এই মানগুলা বসায় ধরো এটার মান আসছে কত 1, তার মানে অবশ্যই এই মানটা কি এক্স এর 0 সমান না, তাহলে এটা নট ইকুয়াল কি আসবে 0, যদি নট ইকুয়াল 0 আসে সুতরাং ভেক্টরটি অঘূর্ণনশীল, বুঝাইতে পারছে, ও সরি ভেক্টরটি ঘূর্ণনশীল, নট ইকুয়াল 0 আসলে কি ভেক্টরটি ঘূর্ণনশীল, আর যদি ইকুয়াল যদি 0 আসতো তাহলে ভেক্টরটি অঘূর্ণনশীল হতো। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমাদের লেকচার ক্লাসটা এই পর্যন্ত থাকবে, আমরা টোটাল 4টা টপিক কভার করলাম। তো পরবর্তীতে মূলত বিগত সালগুলোতে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসতে দেখা গেছে, তাহলে নদী নৌকার পরে এইগুলা যদি আমরা ভালো মতো করি আশা রাখি মিনিমাম একটা সৃজনশীল আমরা কমন পাবো। সো এইগুলা ভালো মতো আয়ত্ত করতে চাইলে আমাদের এই রিলেটেড 2022-23 সালে বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই সলভ করতে হবে।